স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ডেটা টাইপ। তো পিএইচপিতে বেশ কয়েকটি ডেটা টাইপ রয়েছে, তো যেগুলো আমরা ইতিমধ্যে এখানে কিন্তু কমেন্টের মধ্যে লিখে রেখেছি। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রিং, তারপরে ইন্টিজার, তারপর ফ্লোটিং নাম্বার বা ডাবল আমরা বলে থাকি যেটাকে, তারপরে রয়েছে বুলিয়ান, অ্যারে, অবজেক্ট এবং নাল। তো চলুন এই ডেটা টাইপগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। তো প্রথমে রয়েছে স্ট্রিং। তো আমরা ইতিমধ্যে জানি যে স্ট্রিং কি। তো স্ট্রিং হচ্ছে মূলত কিছু ক্যারেক্টারের সিকোয়েন্স, যেগুলো আসলে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকতে পারে। তো আমরা চলুন একটা স্ট্রিং ডিফাইন করি। তো আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিই, তারপরে এখানে একটা ডাবল কোটেশন দিয়ে দিই, তারপরে আমরা যা লিখবো সেটাই আসলে একটা স্ট্রিং হয়ে যাবে। ধরুন আমি এখানে আমার নামটা দিলাম, তারপরে আমরা যদি এটাকে ইকো করতে চাই, জাস্ট আমরা ভেরিয়েবলটাকে ইকো করে দিব। তাহলে কি হবে, আমরা এখানে কিন্তু আউটপুটে দেখতে পাবো। তো আমরা যদি এখন রিলোড করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে মূলত একটা স্ট্রিং। তো এটা ডাবল কোটেশনও হতে পারে বা সিঙ্গেল কোটেশনও হতে পারে। তো আমি যদি এখানে সিঙ্গেল কোটেশন দিই, তাহলেও কিন্তু এটা একটা স্ট্রিং। তো রিলোড করি, দেখুন এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই। তো এখানে আমরা কিন্তু এই ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন দেখেই নিশ্চিত হতে পারি যে এটা একটা স্ট্রিং ডেটা টাইপ। তারপর যদি কারো একদমই সন্দেহ থেকেই থাকে যে না, আমি আরেকটু ভালোভাবে জানতে চাই যে এটা কি আসলে স্ট্রিং নাকি অন্য কোনো ডেটা টাইপ, তাহলে আমরা একটা ফাংশনে হেল্প নিতে পারি। তো পিএইচপিতে একটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে বারডাম। তারপরে আমরা যদি এখানে একটা প্যারেনথেসিস দিয়ে দিই এবং এখন যদি এটাকে রিলোড করি, তাহলে দেখুন এটা কিন্তু আমাদেরকে ডেটা টাইপটা রিটার্ন করতেছে। সেটা কি, এটা একটা স্ট্রিং এবং এখানে 5 মানে এখানে 5টি ক্যারেক্টার রয়েছে। তো এখানে যদি আমি হাবিবের পরিবর্তে হাবিবুর দিয়ে দিতাম, এখন যদি রিলোড করি, তাহলে দেখুন এখানে কিন্তু 7 চলে এসেছে, মানে এখানে 7টি ক্যারেক্টার রয়েছে। তো এটাই মূলত স্ট্রিং। তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টিজার। তো তার আগে চলুন আমরা এগুলোকে একটু কমেন্ট আউট করে রাখি। এখান থেকে কমেন্ট আউট করার জন্য জাস্ট এগুলোকে কমেন্ট করে দিলাম। তো ইন্টিজার হলো সকল পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কোনগুলো, সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, মানে দশমিক নাই এরকম সংখ্যাগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা। ধরুন আমি এখানে দেখাই, তো -5 এটা একটা পূর্ণ সংখ্যা, তারপরে +5 এটাও একটা পূর্ণ সংখ্যা, তারপরে 1 এটা পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, 3, 4, 5, 6 মানে দশমিক ছাড়া যে নাম্বারগুলো সেগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা চলুন এখানে একটি ভেরিয়েবল নেই, জাস্ট আমি এটার নাম দিয়ে দিলাম নাম্বার ইকুয়াল টু, ধরুন এখানে দিলাম 20। তারপর এখন যদি আমি এখানে বারডাম করি সরাসরি, যেহেতু আমরা সরাসরি এটার ডেটা টাইপটা দেখতে চাই, তো এখানে নাম্বারটা দিয়ে দিই। এখন যদি আমি এখানে রিলোড করি, তাহলে কি দেখতে পাবো, এখানে এটা হচ্ছে একটা ইন্টিজার। ইন্ট মানে ইন্টিজার, এবং ইন্টিজারের মধ্যে কি রয়েছে 20। তো আমরা যদি এখানে সরাসরি এই যে এটাকে যদি কমেন্ট আউট করে কোনো একটা ভ্যালু দিয়ে দিই, ধরুন এখানে 100 দিয়ে দিই, এখন যদি রিলোড করি, তাহলে কিন্তু আমরা সেম রেজাল্টই দেখতে পাবো। তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো আমরা কিন্তু ইন্টিজারটা ক্লিয়ার করে ফেললাম। ইন্টিজার মানে সকল পূর্ণ সংখ্যাগুলোকে ইন্টিজার বলা হয়। তো এরপর ফ্লোটিং পয়েন্ট নাম্বার হচ্ছে সকল দশমিক সংখ্যাকেই মূলত ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলা হয়, যেটাকে আমরা ডাবলও বলে থাকি অনেক অনেক ক্ষেত্রে। তো আমরা এখানে দেখি, তো আমি এখানে যে কোনো একটা ভেরিয়েবল নিলাম, ধরলাম x ইকুয়াল টু 3.1416। তারপর এখন যদি এটাকে বারডাম করি, x, এখন যদি এটাকে রিলোড করি, তাহলে আমরা কি দেখতে পাবো, দেখুন এটা কিন্তু ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়ে গেল, মানে দশমিক সংখ্যাগুলোই সব ফ্লোটিং নাম্বার। তো মনে করুন 3.0, তো এটা কি ইন্টিজার হবে নাকি ফ্লোটিং পয়েন্ট নাম্বার হবে, আপনারা একটু ভাবুন। তো আমরা আউটপুট দেখি, রিলোড করি, দেখুন এটা কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। যদিও এই সরাসরি 3 এবং 3.0 এই দুইটার মধ্যে কিন্তু মানের কোনো পার্থক্য নাই, তারপরে কিন্তু এটা দুই ধরনের ডেটা টাইপ। এটা হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপ, যখনই আমরা দশমিক শূন্য দিয়ে দিব তখনই কিন্তু এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়ে যাবে, মানে এক কথায় দশমিক থাকলেই সেটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলো আমরা বুঝলাম, পৃথিবীর যত দশমিক সংখ্যা আছে সবগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এরপর যে ডেটা টাইপটা রয়েছে পিএইচপিতে সেটা হচ্ছে বুলিয়ান। তো বুলিয়ান মানে হচ্ছে দুইটা ভ্যালু, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস।
তো আমরা চলুন একটা ভেরিয়েবল নেই, এখানে নাম যে কোনো কিছু দিতে পারি, y ইকুয়াল টু ট্রু। তারপর আমরা যদি ইকো করি এই y কে, আমরা দেখতে পাবো এখানে ট্রু দেখতে পাচ্ছি। ট্রু না, মেনলি এখানে 1 দেখতে পাবো। আমরা যদি ফলস দিতাম এখানে, তাহলে কিন্তু আমরা কিছুই দেখতে পেতাম না, যেহেতু ফলস মানে 0 বা এমটি, তো এই জন্য আসলে এখানে কিছুই দেখতে পাচ্ছি না। তো আমরা চাইলে এটাকেও বার ডাম্প করতে পারি, এটা ডেটা টাইপটা বোঝার জন্য। এখন যদি রিলোড করি, তাহলে দেখুন এটা কিন্তু বুল মানে বুলিয়ান আসলে চলে এসেছে। তো ট্রু এবং ফলস এই দুটাই হচ্ছে মূলত বুলিয়ান ডেটা টাইপ। তো আমরা চাইলে এটাকে এখন কমেন্ট আউট করে, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যারে। তো অ্যারে হচ্ছে এমন এক ধরনের ডেটা টাইপ যেখানে আসলে একই ভেরিয়েবলের মধ্যে আপনি মাল্টিপল ডেটা রাখতে পারবেন। তো মনে করুন আমি এখানে একটা ভেরিয়েবল দিলাম নেম নামে, তারপরে এখানে একটা কিওয়ার্ড দিতে হবে, সেটা হচ্ছে অ্যারে, তারপর একটি প্যারেন্থেসিস মানে অ্যারে একটি ফাংশনের মতন কাজ করে। তারপরে আমরা এখানে মাল্টিপল ডেটা একই সাথে রাখতে পারবো। তো মনে করুন অনেকগুলো নেম রাখি আমি এখানে, হাবিব কমা দিয়ে রাব্বি কমা দিয়ে বারিক। তারপরে এখন যদি আমরা এটা ডেটা টাইপটা দেখতে চাই, তাহলে কি করব, জাস্ট আমরা বার ডাম্প করব। তারপরে আমরা এই যে ভেরিয়েবলটা রয়েছে সেটা যদি দিয়ে দিই, তারপরে যদি এখানে রিলোড করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমরা অ্যারে দেখতে পাচ্ছি এবং এখানে 3টা ভ্যালু রয়েছে। দেখুন প্রথমে হচ্ছে হাবিব, তারপরে রাব্বি, তারপরে বারেক, এবং এর ভিতরে এগুলো কি ডেটা টাইপ সেগুলো সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন এটা কিন্তু একটা স্ট্রিং, এখানে 5টা ক্যারেক্টার রয়েছে, এটা হচ্ছে একটা স্ট্রিং, এটা এখানেও 5টা ক্যারেক্টার রয়েছে, তারপরে এটাও হচ্ছে একটা স্ট্রিং এবং এখানেও 5টি ক্যারেক্টার রয়েছে, এবং এগুলো ইন্ডেক্স নাম্বারগুলো সহ আমরা দেখতে পাচ্ছি। ইন্ডেক্স কোনটা, এই যে হাবিবের ইন্ডেক্স হচ্ছে 0, তারপরে এই রাব্বির ইন্ডেক্স হচ্ছে 1 এবং এই বারেকের ইন্ডেক্স হচ্ছে 2। তো আমরা যে শুধু এখানে এই যে স্ট্রিং রাখতে পারবো তা কিন্তু নয়, আমরা চাইলে এই অ্যারের মধ্যে এখানে আমরা ইন্টিজার রাখতে পারবো, আমরা চাইলে ফ্লোটিং পয়েন্ট রাখতে পারবো। এখন যদি এখানে রিলোড করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমরা একই সাথে ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার সবই দেখতে পাচ্ছি এবং এগুলোর ইন্ডেক্স নাম্বার এবং এর মধ্যে কি রয়েছে সেগুলো সহ দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে মূলত অ্যারে। তো আমরা অ্যারে নিয়ে বিস্তারিত জানবো, বুলিয়ান নিয়েও বিস্তারিত জানবো। এখানে যে কয়টা ডেটা টাইপ রয়েছে সবগুলো নিয়ে আমরা বিস্তারিত এক একটি পর্বে আলাদা করে জানবো, যাতে করে আপনারা খুব সহজেই এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারেন। তো আজকে জাস্ট একটা ওভারভিউ টাইপের ভিডিও, যে এখানে আপনারা পিএইচপি যতগুলো ডেটা টাইপ রয়েছে সবগুলো ডেটা টাইপ সম্পর্কে একটা ওভারভিউ পাবেন। তো অ্যারেটা এখান থেকে আমরা কমেন্ট আউট করে রাখি আপাতত। এরপর যে ডেটা টাইপটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট। তো পিএইচপিতে অবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব তখন কিন্তু অবজেক্টই সবকিছু, আমাদের সব কাজই করতে হবে অবজেক্ট নিয়ে। তো আমরা যদি এখন একটা অবজেক্ট ডিফাইন করি, জাস্ট একটা ওভারভিউ নেওয়ার জন্য, যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেডের বিষয়, তো এই জন্য আমাদেরকে এখানে বিশদ একটা আলোচনা দরকার রয়েছে সবকিছু ক্লিয়ার করার জন্য। তো সেটা আমরা বিস্তারিত জানবো যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করব তখন। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি আমি এখনই ক্লিয়ার করতে চাই, তাহলে দেখবেন আপনার মাথার উপর দিয়ে চলে গেছে অনেক কিছুই, যেহেতু আমরা প্রোগ্রামিং বেসিক সম্পর্কে অনেক কিছু জানি না। তো আমরা বেসিকটা প্রথমে ক্লিয়ার করব, তারপর আস্তে আস্তে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যাব। তো একটু ওভারভিউ নেওয়ার জন্য আমি জাস্ট একটা অবজেক্ট এখানে ডিফাইন করে দিই। তো অবজেক্ট নেওয়ার জন্য প্রথমে আমাদেরকে একটা ক্লাস নিতে হবে। তো ক্লাস জাস্ট আমরা যে কোনো একটা নাম দিতে পারি ক্লাসের, ধরলাম আমি মাই ক্লাস নামে একটি নাম দিয়ে দিলাম। তো এর মধ্যে আমরা চাইলে অনেক কিছু রাখতে পারি, যেমন ভেরিয়েবল, ফাংশন। তো এখানে ভেরিয়েবলগুলোকে বলা হয় প্রপার্টিস এবং ফাংশনগুলোকে বলা হয় হলো মেথড। তো আমি এখানে জাস্ট প্রপার্টিস নিয়ে নিলাম। তো মনে করুন আমি এখানে নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, তারপর এটা ভ্যালু দিয়ে দিলাম হাবিব। তো যেহেতু আমরা এটা একটা ক্লাসের মধ্যে আছি, তো আমাদেরকে এখানে একটা অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে। তো সেটা হতে পারে পাবলিক দিয়ে দিই আপাতত। তো আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারতেছেন না, কারণ আমরা এগুলো নিয়ে এখনো আলোচনা করি নাই। তো এখানে অ্যাক্সেস মডিফায়ার অনেকগুলো রয়েছে, পাবলিক হতে পারে, তারপরে প্রাইভেট, প্রোটেক্টেড, 3টা রয়েছে। আসলে এই 3টাই আমরা ইউজ করব। তো আপাতত আপনারা এখানে পাবলিক দিতে পারেন। তো আমি এখানে চাইলে এখন এই ক্লাসটার উপর একটা অবজেক্ট তৈরি করতে পারবো। তো মনে করুন আমি একটা ভেরিয়েবল নিলাম, যে কোনো ভেরিয়েবল। তো আমি এখানে দিয়ে দিলাম মাই অবজেক্ট।
তারপরে ইকুয়াল দিয়ে আমরা এখানে একটা কিওয়ার্ড নিব, সেটা হচ্ছে নিউ। তারপরে আমরা কি করব, এই যে এখানে আমাদের ক্লাস নেমটা রয়েছে সেটা এখানে দিয়ে দিব, তো মাই ক্লাস। তো এটা কিন্তু একটা অবজেক্ট হয়ে গেল। তো এখন আমরা যদি এই যে এই ভেরিয়েবলটা, যেহেতু আমরা একটা অবজেক্ট ডিফাইন করে রেখেছি এখানে এই ভেরিয়েবলের মধ্যে, তো আমরা যদি এই ভেরিয়েবলটাকে বারডাম করি তাহলে দেখি কি আসে। এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু একটা অবজেক্ট রিটার্ন করতেছে, এবং এর মধ্যে রয়েছে মাই ক্লাস নামে একটা ক্লাস, এবং তার ভিতরে কিছু ভ্যালু রয়েছে, মানে প্রপার্টিস রয়েছে, যেমন নেম নামে একটা প্রপার্টিস রয়েছে যেটার মধ্যে ভ্যালু হিসাবে হাবিব নামে একটা স্ট্রিং রয়েছে যেটার ক্যারেক্টার রয়েছে 5টি। তো আমরা যদি এখন এখান থেকে মনে করুন যে এই ভ্যালুটাকে প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে কি করতে পারি, জাস্ট আমরা এখানে আমাদের যে প্রপার্টিস নেমটা রয়েছে সেটাকে এইভাবে দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, এখানে আমরা সরাসরি কিন্তু আমাদের যে ভ্যালুটা রয়েছে আমাদের প্রপার্টিস সেটা আমরা দেখতে পাবো। তো আমরা চাইলে এখানে সরাসরি বারডাম না দিয়ে ইকো করতে পারি। তো এগুলো নিয়ে আমরা একটা বিশদ আলোচনা করব পরবর্তীতে, তখন আপনারা এগুলো বিস্তারিত বুঝতে পারবেন। এখন আপাতত একটু ওভারভিউ নিয়ে নেন। তারপর এ তো গেল অবজেক্ট, তো এগুলো আমরা কমেন্ট আউট করে রাখি। তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে নাল। তো নাল মানে হচ্ছে এমটি, মানে কোনো কিছু নাই এক কথায়। মনে করুন আমি একটি ভেরিয়েবল নিলাম, নাম দিলাম নেম ইকুয়াল টু হাবিব। তো আমরা যদি এটাকে ইকো করি, এখন যদি আমরা রিলোড করি তাহলে এখানে কিন্তু আমরা হাবিব দেখতে পাবো। তো মনে করুন কোনো কারণে আপনি একটা প্রোগ্রাম লিখেছেন যেটার প্রথমে এই ভেরিয়েবলটার মান রয়েছে হাবিব, তারপরে আপনি অনেকগুলো লাইন চলে আসলেন, তারপর হঠাৎ করে আপনার এই ভেরিয়েবলটার মান কোনো কারণে 0 করা দরকার বা নাল করা দরকার বা কোনো কিছু দরকার, মানে কোনো ভ্যালু থাকবে না এরকম একটা পজিশন নেওয়া দরকার। তখন আপনি কি করতে পারেন, জাস্ট নেম ইকুয়াল টু নাল করে দিতে পারেন। এখন যদি আমরা এই নেমকে ইকো করি, রিলোড দিই, দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ নাল হয়ে গিয়েছে, মানে ফাঁকা বা এমটি হয়ে গিয়েছে। তো আমরা যদি এটাকে বারডাম করি তাহলে আমরা বুঝতে পারবো ইজিলি। এখন যদি এটাকে রিলোড করি, দেখুন এখানে কিন্তু আমরা নাল দেখতে পাচ্ছি। তো ধরুন এখানে আমরা প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে এই ভ্যালুটাকে প্রিন্ট করা। তো এই ভ্যালুটাকে আমরা সুন্দরভাবে প্রিন্ট করতে পারলাম, এখানে কিন্তু আমরা হাবিব দেখতে পাচ্ছি। তারপরে আমরা এখানে একটা ইকো দিয়ে ভিআর দিয়ে দিই যাতে আমরা খুব ইজিলি বুঝতে পারি। এখানে রিলোড করি, দেখুন এখানে কিন্তু প্রথমে হাবিব রয়েছে। তো আমাদের এই ভেরিয়েবলটার প্রথম কাজ হচ্ছে হাবিবকে প্রিন্ট করা। তারপরে কোনো কারণে আমাদের প্রোগ্রামে দরকার হলো যে এই ভেরিয়েবলটার ভ্যালুটা এমটি বা নাল বা কোনো কিছু থাকবে না, আসলে এই ভ্যালুটার থাকবে না, তখনই আমরা কি করতে পারবো, এই ভেরিয়েবলটার মান আমরা এখান থেকে নাল করে দিব, যাতে করে এই ভেরিয়েবলটার মধ্যে কোনো ধরনের কোনো কিছু না থাকে, কোনো মান না থাকে, এবং আমরা এটাকে আলাদা করে একদম সম্পূর্ণ নতুন করে ইউজ করতে পারি। তো এই কারণে মূলত এখানে নাল ডেটা টাইপটা ইউজ করা হয়। তো এটা আপনারা যখন কাজ করতে থাকবেন তখন আস্তে আস্তে বুঝে যাবেন। এইভাবে যদি আমি বলতে থাকি তাহলে আসলে অনেক কিছু আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। তো এই হলো মূলত এখানকার পিএইচপির মধ্যে যে কয়টা ডেটা টাইপ রয়েছে, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট এবং নাল।